একেবারে প্রত্যন্ত অঞ্চলের শহরগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে, অবাক হতে হয়। শহর পেরোতেই চলে এলাম পথের ধারের একটি গ্রামের কাছে। তিব্বতে আসার আগে আমি ঘুণাক্ষরেও ভাবিনি এখানকার পথের সৌন্দর্য এতটাই অপার্থিব। ও মাই গড, এ যেন উইন্ডোজের ডেস্কটপ ওয়ালপেপার বা স্ক্রিন সেভার ইমেজ। পাহাড়ের কোলের এই বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার আবাদ আবারও নজর কাড়লো আমার। বিশাল পাহাড় বরফে আবৃত হয়ে রয়েছে। গ্রামে মধ্যাহ্নভোজ শেষে ছুটে চলেছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আজ রাতে আমরা তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগার্সেতে কাটাবো। পরের দিন সকালে সিগার্সে শহর থেকে রওনা দিয়ে আমরা সন্ধ্যার আগেই পৌঁছে যাব মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে। জীবনে প্রথম স্বচক্ষে দেখব এভারেস্ট শৃঙ্গ। পথের এই পথে ছুটে চলা যেন এক স্বপ্নযাত্রারই বাস্তব রূপ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কারুলা গ্লেসিয়ারের দিকে। দুই পাশে সুউচ্চ পাহাড় আর মাঝের উপত্যকা দিয়ে তৈরি পথে চলা গাড়ির সারি, আর আকাশে মেঘের মিতালি অদ্ভুত এক নান্দনিকতার সৃষ্টি করেছে। সেনিক স্পটে চলে এসেছি। তিব্বত কে বলা হয় নিষিদ্ধ দেশ। এই পথের প্রতিটি মুহূর্তই আমার কাছে বিশেষ কিছু। বলে রাখি, তিব্বতে প্রশাসনিক ডিভিশনের অধীনে কাউন্টি ও ডিস্ট্রিক্টগুলো পরিচালিত হয়। শানান ডিভিশনের অধীনে একটি ডিস্ট্রিক্ট ও 11টি কাউন্টি রয়েছে। একের পর এক জনপদ পেরিয়ে এবার চলে এলাম নাগার্জে শহরে। প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটিও আধুনিক। গিয়ানসে তিব্বতের একটি প্রাচীন শহর। এটি একসময় লাসা ও সিগার্সের পরেই তিব্বতের তৃতীয় বৃহত্তম শহর ছিল, কিন্তু বর্তমানে এর চেয়েও অন্তত 10টি বড় শহর রয়েছে তিব্বতে। শহরের দুই পাশে রেস্টুরেন্ট, ফার্মেসি সহ বেশ কিছু দোকানপাট চোখে পড়ছে, কিন্তু মানুষজন এখানে খুব কম। 1904 সালে ব্রিটিশরা এই শহরটি দখল করে নেয়। এরপর এখানে একটি সেনা ক্যাম্প স্থাপন করে সাধারণ তিব্বতীদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। বিশেষ করে তিব্বতীদের চিকিৎসা সেবা দিত ব্রিটিশ ডাক্তাররা। এখান থেকে সোজা ওই দূরে দেখুন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পর্বতশ্রেণী কত সুন্দর লাগছে। আর ঠিক পর্বতের মাথার উপরেই উঠছে কালো মেঘ। সত্যি এক অদ্ভুত দৃশ্যপট। গ্রাম পেরোতেই রাস্তার ধারের চারণভূমিতে নজরে এলো বিশাল একটি ভেড়ার পাল। তিব্বতীরা ইয়াকের পাশাপাশি ভেড়া পালনও করে থাকেন বেশ। সত্যি এক অদ্ভুত দৃশ্যপট। হঠাৎ করেই এমন একটি মোহনীয় দৃশ্যপট চোখের সামনে হাজির হলো, ঠিক যেন ক্যালেন্ডারের পাতায় ছাপা কোনো ছবি দেখছি। দুই পাশে সুউচ্চ পাহাড়, সিমিলা পাশে টানানো হরেক রঙের তিব্বতীয় ফ্ল্যাগও নজর কাড়বে যে কারো। এগুলো সাধারণ কোনো ফ্ল্যাগ নয়, এতে লেখা রয়েছে তিবেতিয়ান বুদ্ধিস্টদের নানান ধর্মীয় বাণী। মূল ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যেতে যেতে পাহাড়ের মাথায় বরফের অদ্ভুত স্তর দেখে অবাক হচ্ছি। মনে হচ্ছে উপর থেকে কেউ যেন বিশাল কোনো পাত্রে করে বরফগুলো এনে এখানে ঢেলে দিয়েছে। ভিউ পয়েন্ট থেকে আরো সুন্দর লাগছে কারুলা গ্লেসিয়ারের দৃশ্যটি। একসাথে কত মানুষ এটি দেখছে দেখুন। কারুলা গ্লেসিয়ার দেখে আবারও চলতে শুরু করলাম আমরা। তিব্বতে আসার আগে আমি ঘুণাক্ষরেও ভাবিনি তিব্বতের রাস্তাগুলো এত সুন্দর। তবে এখানে এসে জানলাম 2 বছর আগেও এই রাস্তাগুলো এমন ছিল না। আরো জানলাম সমগ্র তিব্বতেই সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে চীন সরকার। আবারও ছুটতে থাকলাম নৈসর্গিক পথে। বিশ্বাস করুন, এই দীর্ঘ পথে চলতে এক মুহূর্তের জন্য আমাকে ক্লান্তি স্পর্শ করেনি। 1 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে ইচ্ছে করেনি। চলার পথে সারাক্ষণই অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখছি
তিব্বতের সৌন্দর্য। এবার দেখুন কি সুবিস্তীর্ণ ফসলের এই মাঠ। এখানে গোটা মাঠ জুড়েই চাষাবাদ করা হচ্ছে গম। আর ফসলের সমারোহের বুক চিরে বয়ে গেছে ঝাঁ চকচকে এই রাজপথ। এই গ্রামের আশপাশের জমিগুলোতে ফসল ফলছে বেশ, তবে সরিষার আবাদি তুলনামূলক বেশি। আর মাঝের উপত্যকা দিয়ে তৈরি পথে চলা গাড়ির সারি আর আকাশে মেঘের মিতালি অদ্ভুত এক নান্দনিকতার সৃষ্টি করেছে। আর কোনো ধারণাই ছিল না আজকেই প্রথম জানছে, আজকেই প্রথম স্বচক্ষে দেখছি এই আশ্চর্যজনক একটি প্রাকৃতিক নৈসর্গ। এই কারোলা গ্লেসিয়ারটির অবস্থান শানান প্রশাসনিক ডিভিশনের নাগার্জে কাউন্টিতে। চলতে চলতে এবার আমরা চলে এসেছি নিয়াঞ্চু বেসিন তথা নিয়াঞ্চু লেকের কাছে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়াঞ্চু নদীর উজানে বাঁধ দিয়ে এই জলাধার তৈরি করেছে চীন। সিমিলা পাস থেকে নিয়াঞ্চু লেক তথা মানলা রিজার্ভারের সৌন্দর্য একেবারেই অপার্থিব।